হ্যালো, ওয়েলকাম টু ক্লিয়ার WBPSC। আজকে তোমাদের অফলাইনের ক্লাসটা আমি অনলাইনে নেব বলেছিলাম, কারণ বিশেষ প্রবলেমের জন্য অফলাইনের ক্লাসটা অনলাইনে নিতে চলেছি। তো আজকে আমাদের ক্লাস ছিল সুলতানি যুগ, অথবা আমরা বলেছিলাম যে আজকে আমাদের মিডিল ইন্ডিয়া বা যে হিস্ট্রি আমরা একটু পড়বো, বা মিডিয়াভেল ইন্ডিয়া হিস্ট্রি যেটাকে বলছি সেটা আমরা পড়বো। তো দেখো, মধ্যযুগ বলতে আমরা কোন সময়টাকে বোঝাই? মধ্যযুগ বলতে আমরা তোমার 1206 থেকে 1707 পর্যন্ত যে সময়কাল, 1206 থেকে 1707 পর্যন্ত যে সময়কাল, এই সময়টাকে আমরা বলছি ভারতীয় মধ্যযুগ। দেখো, তার মানে 1206 আগে পর্যন্ত, 1206 আগে পর্যন্ত যেটা আমাদের প্রাচীন যুগ নামে পরিচিত, সেইখানে আমরা দেখতে পাবো যে সেই হরপ্পা সভ্যতা বা হরপ্পা সভ্যতা বলা ভুল, তারপরে যে বৈদিক এজ, সেই সময় থেকেই আমরা দেখতে পাবো যে ওইখানে হিন্দু ধর্ম থেকে হিন্দু রাজারা রাজত্ব করে আসছে। তার জন্য আমরা প্রাচীন ভারতের ইতিহাসকে হিন্দু যুগ বলতে পারি। আর মধ্যযুগ, যেটা মধ্য ভারতের ইতিহাসকে আমরা বলছি মুসলিম যুগ। কেন মুসলিম যুগ বলছি? কারণ এখানে আমরা দেখতে পাবো এই যে সাম্রাজ্য, এই যে সময়কাল 1206 মানে যেখানে কুতুবুদ্দিন আইবক সিংহাসনে বসছেন, আর 1707 মানে যেখানে আমাদের মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যাচ্ছেন, এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে দেখব মুসলিমরা ভারতবর্ষে রাজত্ব করছে। মানে ভারতের যারা রাজা বা সুলতান যাই বলো না কেন, সব সম্রাট সবই হচ্ছে আমাদের মুসলিমরা। তো অ্যাকচুয়ালি শরীরটা ভালো নয়, সেই জন্য গলার অবস্থা ভালো নেই, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখো, 1707 আধুনিক যুগ, বা এটাকে আমরা ব্রিটিশ যুগও বলতে পারি, কারণ 1600 সালে অলরেডি ব্রিটিশরা ভারতে এসে গেছিলো। তারপরটি মোটামুটি 1707 দিক থেকে কিন্তু আমাদের ব্রিটিশদের রমরমা শুরু হয়ে গেছিলো। কারণ 1717-তে আমরা জানছি ফারুক সিয়ারের যে ফরমান, সেই ফরমান থেকে ব্রিটিশদের কিন্তু বাড়বাড়ন্ত অনেকটা বেড়ে যায়, বা সেখান থেকে ব্রিটিশরা কিন্তু অনেকটা সুযোগ পেয়ে যেতে থাকে। তারপরে 1206 থেকে 1239 পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালে মুসলিমদের প্রথম যে ফেজ বা ফার্স্ট ফেজটা কিন্তু চলতে থাকে। কারণ মোহাম্মদ ঘুর বংশ থেকে মোহাম্মদ বিন তুগলক শাসনকাল পর্যন্ত ইসলামের জয়যাত্রা হয়। তারপরে মধ্যবর্তী 200 বছর কিন্তু এই ইসলামের আধিপত্য কিছুটা হলেও সীমিত থাকে। পরবর্তী 1556 সালে যখন মোগল সম্রাট আকবর সিংহাসনে বসছেন, সেই সময় থেকে কিন্তু আবার মুসলিমদের এই যে জয়যাত্রা, সেটা কিন্তু, বা ইসলামের জয়যাত্রা, সেটা কিন্তু আবার পুনরায় উজ্জীবিত হয়ে ওঠে। পরবর্তীতে ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত এই রমরমাটে চলতে থাকে। তারপরে যখন ঔরঙ্গজেব মারা গেল, তারপর কিন্তু ইসলামের আধিপত্য আবার আস্তে আস্তে কমতে থাকে এবং ব্রিটিশদের আধিপত্য আস্তে আস্তে বাড়তে থাকে। এই ছিল আমাদের সূচনা, বা এতদূর পর্যন্ত আমরা কি বুঝলাম সেটা শুধু আমরা জানলাম যে কোন কালের টাইম পিরিয়ডটা কত, এইটুকুই এখান থেকে আমরা মনে রাখবো। তারপর দেখো, ভারতে ইসলামের আবির্ভাব, এই পয়েন্টটা একটু আমরা আলোচনা করব। এখান থেকে কিছু প্রশ্ন আসে, যেমন হচ্ছে ভারতে প্রথম মুসলিম আক্রমণ কবে হয়েছিল? এখানে দেখো, মুসলিম আক্রমণ বলতে গেলে মুসলিমরা তখন দুটো জায়গাতে মেনলি ইম্পর্টেন্ট ছিল। এক হচ্ছে আরব, এবং আরেকটা হচ্ছে তোমার তুর্কি। তো আরবের যারা মুসলিম ছিল, তারা কিন্তু প্রথমবার ভারত আক্রমণ করেছিল, এবং সেই সময়টা ছিল 712 সালে। তাহলে প্রথম মুসলিম আক্রমণ বা প্রথম আরব আক্রমণ কবে হয়েছিল ভারতবর্ষে? 712 খ্রিস্টাব্দে। সেই সময় আরবের শাসনকর্তা ছিল আল হজ্জাজ, কিন্তু আল হজ্জাজ নিজে তো যুদ্ধ করেননি, তার হয়ে মোহাম্মদ বিন কাসিম কিন্তু যুদ্ধ করেছিল এবং সিন্ধু প্রদেশ কিন্তু দখল নেয়। এই যুদ্ধটার নাম রাওয়ারের যুদ্ধ নামে কিন্তু পরিচিত। এবং এই যুদ্ধে যখন চলছে, সেই সময় মোহাম্মদ বিন কাসিমের সঙ্গে আমাদের ইন্ডিয়ার তখন হিন্দু রাজা থাকবে, তার নাম ছিল দাহির। তাহলে দাহিরের সঙ্গে কার যুদ্ধ হচ্ছে? দাহিরের সঙ্গে অ্যাকচুয়ালি মোহাম্মদ বিন কাসিমের যুদ্ধ হচ্ছে, যিনি কার লোক ছিলেন? যিনি ছিলেন আরবের রাজা আল হজ্জাজের সেনাপতি বলতে পারো।
এই যে আরবদের সিন্ধু বিজয়, সিন্ধু প্রদেশ আক্রমণ এবং জয় করে নেওয়া, তার পিছনে একটা ইতিহাস আছে। সেটা একটু গল্পের মতো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এইরকম যে তোমার যখন অ্যাকচুয়ালি এই যদি আমরা দেখি ভারতের পাকিস্তান বা ভারতীয় উপমহাদেশ যদি দেখি তাহলে আমরা এরকমভাবে পেতে থাকবো এবং এইখানটা যাওয়ার পরে আরবের পরে এই দিকটা থেকে এই উপরের দিকটায় থাকছে কিন্তু আমাদের আহ, এবং এই ইউরোপ আর এই দিকটাতে থাকছে হচ্ছে আরব। তো ভারতের যে ব্যবসাটা হতো না, এইখানে আমাদের কি আছে সিন্ধু প্রদেশ পাকিস্তান। তো এই অঞ্চলটা দিয়ে যখন যাচ্ছে তখন এই পাকিস্তানের করাচি বা দেবল বন্দর যেটা, সেই দেবল বন্দরে একবার নোঙর করে তো এখানে সেখানে তারা সেই জাহাজগুলোকে রেখে তারা একটু রিফ্রেশমেন্ট করার পরে আবার তারা আরবের উদ্দেশ্যে রওনা হতো। কিন্তু এই সময়তে যখন এই একবার হয়েছিল কি, এইখানে তারা জাহাজ নোঙর করতো এবং নোঙর করার বদলে এই অঞ্চলে যে রাজা ছিল দাহির, দাহিরকে কিন্তু তারা ট্যাক্স দিত। অর্থাৎ এইখানে রাখার জন্য তারা কিন্তু দাহিরকে পে করতো। যেহেতু দাহিরকে পে করতো তাই দাহিরের দায়িত্ব ছিল যে এই মালপত্রগুলো বা এই জাহাজটা সুরক্ষার দায়িত্ব ছিল দাহিরের হাতে। কিন্তু কি হয়, একবার এই ডাকাতিরা এই জাহাজটিকে সম্পূর্ণভাবে লুটে নেয়। তো লুটে নেওয়ার পরে দাহির অর্থাৎ সিন্ধু প্রদেশের রাজার কাছে ক্ষতিপূরণ চেয়ে বসে আরবের শাসনকর্তা আল হজ্জাজ। কিন্তু দাহির তখন সেই ক্ষতিপূরণ দিতে নারাজ হয়। এই ছিল যুদ্ধের কারণ। এই ছিল 712 খ্রিস্টাব্দে মুসলিমদের ভারত ভারত অর্থাৎ তখন তৎকালীন সিন্ধু প্রদেশ আক্রমণ করার একমাত্র কারণ ছিল এইটা। এই যুদ্ধ আক্রমণের ঘটনা আমরা যেখান থেকে জানতে পারি বা রেফারেন্স, সেটা হচ্ছে আমাদের, তাহলে এই যে ঘটনাটা শুনলাম, এই যে ঘটনা বা এই যে আরবদের সিন্ধু বিজয়ের কথা, এইটা আমরা যেখান থেকে জানতে পারি সেটা হচ্ছে চাচনামা। চাচনামা একটা গ্রন্থর নাম। তো এই গ্রন্থ থেকে আমরা মেনলি এই ঘটনাটা জানতে পারছি। পরীক্ষায় এই চাচনামাটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, খুব পড়ে। তবে চাচনামার প্রকৃত রাইটার কে ছিল সেটা জানতে পারা যায় না। যেটা জানতে পারা যায় যে আবু বকর বলে একজন ছিলেন যিনি এটাকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। কিন্তু আসল রাইটারের কথা জানা যায় না। এটা আসল যদি বলো তাহলে এটা একটা আরবি বা উর্দু এইসব কিছুতেই হয়তো লেখা ছিল, কিন্তু পরবর্তীতে সেটাকে ফার্সি ভাষাতে অনুবাদ করেছিল আবু বকর। তবে অপশান যদি পরীক্ষায় থাকে কে লিখেছিল তাহলে অবশ্যই তোমাদের আবু বকরই থাকবে এবং আবু বকরই আমরা অ্যান্সার করব। ঠিক আছে। আর একটা ঘটনা জানতে পারা যায়, আর একটা বই থেকে এদের ঘটনা জানতে পারা যায়, সেটা হচ্ছে তারিক-ই-হিন্দ। তারিক-ই-হিন্দ থেকে আমরা আরবদের সিন্ধু বিজয়ের কথা জানতে পারি এবং তার রাইটার হচ্ছে মীর মোহাম্মদ মাসুদ। তাহলে এখান থেকে আমরা কি কি পড়লাম, এই জায়গাটা ইম্পর্ট্যান্ট। এই জায়গাটা তোমরা একটু ভালোভাবে মনে পড়ে নেবে যে প্রথম ভারত আক্রমণ করেছিল কে, কত খ্রিস্টাব্দে আক্রমণ করেছিল, কোথায় আক্রমণ করেছিল, সেই সময় ভারতের রাজা কে ছিল, সেই সময় আরবেরই বা রাজা কে ছিল, এবং এই সব ঘটনাগুলো আমরা যে বই থেকে জানতে পারি তার নাম কি। প্রতিটা প্রশ্ন আমি এখানে কভার করলাম এবং এইগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। নেক্সট টপিকসে আমরা চলে যাচ্ছি। দেখো এইখান থেকে তোমাদের পড়ার খুব একটা কিছু নেই, আমি এটা দিয়ে দেবো যখন, অতটা পড়ার দরকার নেই। নেক্সট আমরা চলে যাচ্ছি। এখানে যেটা আছে এটা আস্তে আস্তে পেয়ে যাবে, তবে এখানে আমি একসঙ্গে তুলে রেখেছি তাই এটা তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। যেমন কনৌজে যারা রাজ করতো তাদেরকে বলা হতো, তারা হচ্ছে প্রতিহার। দিল্লি আজমিরে যারা থাকতো তারা হচ্ছে চৌহান। গুজরাটে যারা রাজত্ব করতো তারা হচ্ছে চালুক্য। মালবে হচ্ছে পারমার। বুন্দেলখণ্ডে চন্দেল। বিলাসপুর কালচুরি রাজপুত বংশ। বাংলায় পাল বংশ। কনৌজ, দিল্লি, আজমির, গুজরাট আর বাংলা, এইগুলো নিয়ে আমাদের বেশি আলোচনা হবে। বাকি এইগুলো আমাদের কম আলোচনায় পড়ে এবং এইগুলো আমরা এখানে কেন ইম্পর্টেন্ট বললাম না, কারণ এটা যখন আমরা অ্যানসিয়েন্ট পড়বো, অ্যানসিয়েন্টের লাস্ট চ্যাপ্টারে কিন্তু আমরা এইগুলোকে কভার করে ফেলবো। নেক্সট আমরা চলে যাচ্ছি যে তুর্কিদের সাম্রাজ্য বিস্তার। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম, দেখো তুর্কিদের সাম্রাজ্য বিস্তার। তুর্কিদের সাম্রাজ্য বিস্তার যদি বলতে চাই তাহলে এতক্ষণ পর্যন্ত দেখলাম আরবরা ভারত আক্রমণ করেছিল, কিন্তু তারা আক্রমণ করে কিন্তু কোনো সাম্রাজ্য বিস্তার করেনি, তাই না? এবার আমরা দেখব কিন্তু সাম্রাজ্য বিস্তার করবে। এর আগে মুসলিম কারা এসেছিল? আরবরা। এবার আসছে তুর্কিরা। তাহলে তুর্কিদের মধ্যে যদি প্রশ্ন বলে যে তুর্কিদের মধ্যে বা আফগানিদের মধ্যে কারা
প্রথম ভারত আক্রমণ করেছিল, তার অ্যান্সার কী হবে? সেটা হবে সাবুক্তগিন। আসছি আমরা সেখানে, তার আগে 962 সালের একটা ঘটনা আমরা জেনে নিই। দেখো, 962 সালে আফগানিস্তানে গজনি রাজ্যের প্রতিষ্ঠা হয়। এটা প্রতিষ্ঠা করেছিল কে? আলুপ্তগিন। তাহলে স্বাধীন গজনি রাজ্যের প্রতিষ্ঠা করে কে? আলুপ্তগিন। কিন্তু মনে রাখতে হবে, এই আলুপ্তগিন কিন্তু ভারত আক্রমণ করেনি। তাহলে ভারত আক্রমণ করেছিল কে? ভারত আক্রমণ করেছিল 977 খ্রিস্টাব্দে আলুপ্তগিনের প্রথম জীবনে কৃতদাস, পরবর্তীতে জামাতা সবুক্তগিন। অর্থাৎ সবুক্তগিন প্রথমে কৃতদাস ছিল, পরবর্তীতে সবুক্তগিনের সঙ্গে আলুপ্তগিন তার মেয়ের বিবাহ প্রদান করে। এই সবুক্তগিন ছিল প্রথম তুর্কিদের মধ্যে ভারত আক্রমণ করে। তাহলে দিস ইজ ইম্পর্ট্যান্ট যে তুর্কিদের মধ্যে কে প্রথম ভারত আক্রমণ করে, তাহলে আমরা সেটা অ্যান্সার করব 977 খ্রিস্টাব্দে সবুক্তগিন। ওকে, তো সবুক্তগিন দেখো প্রথম কার সঙ্গে আক্রমণ করবে বা কোন জায়গায় কার সঙ্গে প্রথম তার যুদ্ধটা বাঁধবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো, এরা আসছে কোথা থেকে? ভারতের পশ্চিমে পাকিস্তানের ওই পারে আফগানিস্তান থেকে আসছে। তাহলে তারা ভারতে প্রবেশ করবে কোন দিক দিয়ে? তাদের তো একটাই রাস্তা, সেটা হচ্ছে পামিরের মধ্য দিয়ে, যে আমাদের খাইবার পাস, সেই খাইবার পাসের মধ্যে দিয়েই ভারতকে আক্রমণ করতে হবে এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্য দিয়ে এসে ভারতকে আক্রমণ করতে হবে। তো ভারতে যদি তিনি আক্রমণ করতে চান, তাহলে সর্বপ্রথম তাহলে পাঞ্জাবের সেই শাহী বংশীয় রাজা জয়পালকেই প্রথম কিন্তু আক্রমণ করতে হবে। তার জন্য তার প্রথম প্রতিদ্বন্দ্বী ছিল পাঞ্জাবের শাহী রাজবংশের জয়পালকে পরাজিত করে সিন্ধু পশ্চিম ভূভাগ দখল করেন। সিন্ধুর পশ্চিম ভূভাগ পর্যন্ত কিন্তু দখল করলেন, কিন্তু সিন্ধু নদী এই যাচ্ছে, তার পূর্ব দিকের কিন্তু ভূভাগ এখনও দখল করতে পারেনি। এর পরবর্তীতে যার ঘটনা আমরা পড়ব তার নাম হচ্ছে সুলতান মাবুদ। সুলতান মাবুদ 1000 থেকে 1027 মধ্যে 17 বার ভারত আক্রমণ করে। প্রতিটা কথা ইম্পর্টেন্ট। সুলতান মাবুদ কবে ভারত আক্রমণ করেছিল, কতবার ভারত আক্রমণ করেছিল? তাহলে 1000 থেকে 1027 মধ্যে মোট 17 বার ভারত আক্রমণ করেছিল, এটা আমরা জেনে গেলাম। এইখানে মাবুদ সম্পর্কে কিছু ছোট ছোট ইনফরমেশন আমাদেরকে জেনে নিতে হবে, যেগুলো পরীক্ষায় আসে। যেমন মাবুদ যে বংশের রাজা ছিলেন, সেই বংশটাকে বলা হতো ইয়ামিনী বংশ। তারপর মাবুদের উপাধি কী ছিল? দেখো, ও ছিল ইয়ামিনী বংশ, তাহলে তার যে উপাধি ছিল সেটা হচ্ছে ইয়ামিন। এটা ক হবে না, এটা ম হবে। ইয়ামিন উদ্দৌলা। কী হবে? ইয়ামিন উদ্দৌলা হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইয়ামিন উদ্দৌলা। এবং তার যে 17 বার ভারত আক্রমণ করলে আমরা তো 17 বার পড়তে যাব না, আমাকে মেনলি কয়েকটা আক্রমণ মনে রাখতে হবে প্রিলিমসের জন্য। সেটা হচ্ছে 1001 খ্রিস্টাব্দে প্রথম আমরা দেখেছিলাম কি জয়পালকে আক্রমণ করেছিল। তো এই 1001 খ্রিস্টাব্দে জয়পাল তিনিও, মাবুদও কিন্তু প্রথমবারের মতো জয়পালকেই আক্রমণ করবে, কিন্তু সেটা প্রথমবারে তিনি আক্রমণ করে জয়লাভ করতে পারবেন না। এবং পরবর্তীকালে 1001-এ দ্বিতীয়বার আক্রমণের সময় মাবুদ পাঞ্জাবের শাহী বংশীয় রাজা জয়পালকে হত্যা করেন। তারপরে 1001-এর পরে আমরা পড়ব 1018, যেখানে দেখব যে তিনি কৌনজ নগরীকে ধ্বংস করেন, অর্থাৎ কৌনজ নগরী লুট করেন। সেটা 1018। কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে 1025 থেকে 1026-এর মধ্যে গুজরাটের সোমনাথ মন্দির ধ্বংস করেন। এইটা কিন্তু আমাদেরকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। তারপরে আমরা দেখব যে মাবুদ কী করেছিল? বারবার সাম্রাজ্য আক্রমণ করে এবং ভারতবর্ষ আক্রমণ করে এবং লুটিয়ে নিয়ে সে কিন্তু দেশে ফেরত যায়। সে কিন্তু সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করেনি। অর্থাৎ তিনি নিছকই লুণ্ঠনের জন্য ভারত আক্রমণ করেন এবং সেই সময় মন্দিরগুলোতে প্রচুর পরিমাণে অর্থ ধনসম্পদ থাকতো, তাই তিনি অনেক মন্দির এবং মূর্তি ভঙ্গন করেছিলেন, ভেঙেছিলেন। তাই তার আর এক নাম বাদশিকান বা মূর্তি ভঙ্গনকারী। দিস ইজ ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তাহলে বাদশিকান বা মূর্তি ভঙ্গনকারী কাকে বলা হয়? সুলতান মাবুদকে। সুলতান মাবুদের একজন ঐতিহাসিক ছিলেন, তিনি বিখ্যাত ঐতিহাসিক, তার নাম হচ্ছে উদবি। উদবির লেখা বই হচ্ছে কিতাব উল ইয়ামিনী। কিতাব উল
ইয়ামিনী। ওকে, এই হচ্ছে সুলতান মাবুদ। সুলতান মাবুদ থেকে আর তোমাদের প্রিলিমসের জন্য কিছু পড়ার প্রয়োজন হবে না। হ্যাঁ, আরেকটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছি যে সুলতান মাবুদের সঙ্গে এই সালটা ইম্পর্টেন্ট, 900 একজন সুলতান মাবুদের সঙ্গে একজন এসেছিলেন, তার নাম হচ্ছে আল বিরুনি। তার মধ্যে আল বিরুনি কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন এইটা তোমাদেরকে জানতে হবে। সেটা 973 খ্রিস্টাব্দে, অর্থাৎ 973 সালে আল বিরুনি এশিয়ার খোয়ারিজম বা খিবা, এরই আর একটা নাম হচ্ছে খিবা, খোয়ারিজম বা খিবা নামক স্থানে জন্মগ্রহণ করেন এবং তিনি সুলতান মাবুদের সঙ্গে ভারতবর্ষে প্রবেশ করেন এবং ভারতে এসে 10 বছর তিনি ভারতে বসবাস করেছিলেন। আল বিরুনির আর একটা নাম হচ্ছে আবু রিহান। তাহলে আল বিরুনির আসল নাম কি ছিল? আসল নাম ছিল আবু রিহান। তার বিখ্যাত বইটির নাম হচ্ছে কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দু বলা হয়। ঠিক আছে, এতদূর পর্যন্ত আমরা জেনে গেলাম। এবার এতদূর পর্যন্ত আমরা যা পড়লাম তার ইম্পর্ট্যান্ট টাইমলাইনটা এখানে দেওয়া আছে, তোমরা এটা একটু দেখে নিও। নেক্সট আমরা চলে যাব যে সাম্রাজ্য বিস্তারের ঘটনায়। এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম যে তুর্কিরা পর্যন্ত আসলো, কিন্তু তারা সুলতান মাবুদ পর্যন্ত আসলো, কিন্তু সেটা শুধুমাত্র তারা কিন্তু লুটে দেশে ফিরে গেল, তারা কিন্তু সাম্রাজ্য বিস্তার করেনি। যিনি প্রথম সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করেছিলেন তার নাম হচ্ছে আমাদের মোহাম্মদ ঘুরি। তো মোহাম্মদ ঘুরি কোন বংশের রাজা ছিলেন? মোহাম্মদ ঘুরি ছিলেন ঘুর বংশের রাজা। যে ঘুর রাজ্যটা ছিল, দেখো, গজনি এবং হিরাটের মধ্যবর্তী একটা ছোট্ট রাজ্য ছিল ঘুর, যেটা কিন্তু সুলতান মাবুদ ও গজনির অধীনে রেখে দিয়েছিলেন। কিন্তু গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর, এই ঘুর রাজ্যের একজন শাসক গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর, যিনি কিনা গজনি থেকে এই ঘুরকে আলাদা করে স্বাধীন গজনি রাজ্যও দখল করেন এবং স্বাধীন ঘুর বংশ প্রতিষ্ঠা করেন। তাহলে স্বাধীন ঘুর বংশ প্রতিষ্ঠা করে কে, বা কে গজনি দখল করে? তখন আমরা বলবো গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর। কিন্তু এই গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর কিন্তু আমাদের তথাকথিত মোহাম্মদ ঘুরি নয়। মোহাম্মদ ঘুরি হচ্ছে তার নিজের ভাই মইজুদ্দিন মোহাম্মদ। এই যে মইজুদ্দিন মোহাম্মদ বা মোহাম্মদ ঘুরি, এটাই ছিল আমাদের এই মোহাম্মদ ঘুর বা মোহাম্মদ ঘুরি যেটাকে আমরা বলছি। তাহলে মোহাম্মদ ঘুরির নাম কি ছিল? মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি। তিনাকে তার ভাই অর্থাৎ গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর গজনির শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। তারপরে 1203 সালে, কত সালে নিযুক্ত করলেন? 1173 সালে কিন্তু নিযুক্ত করলেন এবং ঠিক তার 2 বছর পরে 1175 সালে মোহাম্মদ ঘুরি প্রথমবার ভারত আক্রমণ করেন। এইটা আমরা জানবো যে মোহাম্মদ ঘুরি প্রথমবার ভারত আক্রমণ করেছিলেন কবে? সেটা 1175 সালে প্রথমবার ভারত আক্রমণ করেছিল। তারপরে দেখো মোহাম্মদ ঘুরির ভারত অভিযান। মোহাম্মদ ঘুরি কে ছিলেন? একজন মুসলিম, অর্থাৎ তুর্কি মুসলিম ছিলেন তিনি। তার প্রকৃত নাম যদি বলা হয় তাহলে তার প্রকৃত নাম হবে শিহাবুদ্দিন, কিন্তু তার আরেকটা নাম হচ্ছে মইজুদ্দিন মোহাম্মদ ঘুর বা শিহাবুদ্দিন। তারপরে মোহাম্মদ ঘুরির রাজ্য বিস্তারের ঘটনা যদি আমরা পড়তে যাই তাহলে দুটো যুদ্ধের কথা আমাদেরকে পড়তে হবে। এক হচ্ছে তরাইনের দুটো যুদ্ধ এবং তারপর হচ্ছে চান্দুয়ারের যুদ্ধ। তো প্রথমে আমরা চলে যাচ্ছি তরাইনের যুদ্ধে। দেখো 1191 খ্রিস্টাব্দে থানেশ্বরের কাছে তরাইনের প্রান্তরে দিল্লি এবং আজমিরের রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সম্মুখীন হন। তাহলে 1191 আমরা কি পেলাম? 1191 পেলাম ফার্স্ট ব্যাটেল অফ তরাইন, যেখানে আমরা দেখতে পাবো মোহাম্মদ ঘুরি খুব বাজেভাবে হেরে যাবে তৃতীয় পৃথ্বীরাজের কাছে এবং তিনি পালিয়ে যাবেন গজনিতে। কিন্তু তার প্রতিশোধ তিনি তার পরের বছরই নেন 1192। সেবার কিন্তু তাকে মোহাম্মদ ঘুরি কিন্তু তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত এবং নিহত করেন। তাহলে 1191, 1192 পরে আমরা চলে যাচ্ছি 1194। 1194 দেখব চান্দুয়ারের যুদ্ধ। চান্দুয়ারের যুদ্ধে কৌনজ রাজবংশীয় রাজা গাহড়ওয়াল বংশীয় রাজা জয়চন্দ্রকে পরাজিত এবং হত্যা করেন। অর্থাৎ চান্দুয়ারের যুদ্ধ কি হয়েছিল? মোহাম্মদ ঘুরির সঙ্গে কৌনজের রাজা জয়চন্দ্রর কিন্তু যুদ্ধ হয়েছিল এবং তিনি কৌনজ দখল করেন।
এরপর এইভাবে তিনি পুরো উত্তর ভারতের উত্তর পশ্চিম ভারতের বেশ বিস্তীর্ণ একটা এলাকা দখল করে নেন। তারপরে দখল করে নেওয়ার পরে সেই এলাকাগুলো, যে এলাকাগুলো মোহাম্মদ ঘুরি জয় করেছিলেন, সেই জায়গাগুলো অর্থাৎ বিজিত স্থানগুলি শাসনভার দিয়ে যান তার বিশ্বস্ত অনুচর কুতুবুদ্দিন আইবককে। তাহলে কাকে দিয়ে গেছিল? কুতুবুদ্দিন আইবককে কিন্তু দেখাশোনার দায়িত্ব দিয়ে যায়। তার আর এক সেনাপতি ছিল যার নাম হচ্ছে বখতিয়ার খলজি, যার নাম বখতিয়ার খলজি। এই বখতিয়ার খলজিকে পাঠানো হয় বাংলা জয়ের উদ্দেশ্যে। তাহলে দুজন সেনাপতির নাম পেলাম, এক হচ্ছে কুতুবুদ্দিন আইবক আর একটা হচ্ছে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি। দেখো, এই কুতুবুদ্দিন আইবককে বিজিত স্থানগুলোর দায়িত্ব দিয়ে গেলেন, আর বখতিয়ার খলজিকে বললেন তুমি আরও পূর্ব দিকে এগিয়ে গিয়ে বাংলা দখল করো। যদিও তিনি বাংলা দখল করতে পারবেন না, বিহারে গিয়ে যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেই বিশ্ববিদ্যালয়গুলোকে তিনি ধ্বংস করেছিলেন বাংলার প্রাসাদ হিসাবে ধরে। যাই হোক, এরপরে আমরা চলে যাব যে তাহলে আমরা দেখতে পেলাম এবার কি হলো, যে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা কিন্তু হয়ে গেল, তাই না? মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা কিন্তু হয়ে গেল। এরপরে কুতুবুদ্দিন আইবককে আমরা দেখলাম যে বিজিত স্থানগুলোর দায়িত্ব দিয়ে চলে গেলেন। কিন্তু দেখো, 1206 খ্রিস্টাব্দে যখন ঘোরি মৃত্যুবরণ করলেন, তখন কিন্তু কুতুবুদ্দিন আইবক নিজেকে এই স্বাধীন রাজ্যগুলির নরপতি হিসাবে ঘোষণা করলেন এবং শুরু হলো একটা নতুন সাম্রাজ্য, নতুন বংশ, তার নাম হচ্ছে দাস বংশ। দাস বংশ পড়ার আগে আমরা কয়েকটা জিনিস দেখে নেব। সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে যে দাসবংশ থেকে শুরু হচ্ছে 1206 খ্রিস্টাব্দে, আমাদের সুলতানি যুগ শুরু হচ্ছে। তাহলে সুলতানি যুগে আমরা দেখতে পাবো যে কয়টা বংশ এখানে বসবাস করেছিল। তাহলে আমরা দেখব এইখানে মোটামুটি 5খানা বংশ ছিল। প্রথমে হচ্ছে দাস বংশ, যার প্রতিষ্ঠা করলো কে? কুতুবুদ্দিন আইবক। এবং সেটা টাইমলাইন হচ্ছে 1206 থেকে 1290 পর্যন্ত দাস বংশের প্রতিষ্ঠাতা, এবং তার ভিতরে বেশ কয়েকজন রাজত্ব করবে, আমরা সেগুলো পরে পড়ছি। দাস বংশের পরে যে বংশটি আসে তার নাম হচ্ছে খলজি বংশ। সেটা হচ্ছে 1290 থেকে 1310। এটা হচ্ছে আমাদের সব থেকে শর্টেস্ট, মানে সুলতানি যুগে যে বংশগুলো রাজত্ব করেছিল তার মধ্যে সব থেকে শর্টেস্ট টাইম ছিল কার? কোন কোন বংশের? তখন আমরা বলবো খলজি বংশের। তারপরে 3 নম্বরে আমরা চলে যাব তুঘলক বংশ। খলজির পরে আসছে তুঘলক বংশ। তো তুঘলক বংশটা হচ্ছে তোমার 1290 থেকে 1320 হবে। এটা আসবে 1320 থেকে তোমার 1413, এবং এটা হচ্ছে আমাদের লেন্দিয়েস্ট বা লংগেস্ট লিখে দিলাম, ঠিক আছে। তারপরে 4 নম্বরে আমরা পাবো তুঘলকের পরে সৈয়দ বংশ। সৈয়দ বংশ টাইমলাইন হচ্ছে তোমার 1414 থেকে 1451 পর্যন্ত। তারপরে আমরা দেখতে পাচ্ছি লাস্ট যে বংশ সেটা হচ্ছে লোদি বংশ, এবং লোদি বংশটা হচ্ছে তোমার 1451 থেকে আমরা 1526 পর্যন্ত পেয়ে যাব। কি মনে রাখবো? পরপর কার পরে কোন বংশ রাজত্ব করেছিল সেটা মনে রাখবো। আর কি মনে রাখবো? সব থেকে বেশি সময় রাজত্ব করেছিল কারা? তুঘলকরা। সব থেকে কম সময় রাজত্ব করেছিল কারা? খলজিরা। সর্বপ্রথম রাজত্ব শুরু করেছিল কারা? দাস বংশ। সুলতানি যুগের শেষ বংশটির নাম কি? লোদি বংশ। এইটুকু আমরা এখান থেকে মোটামুটি জেনে নিলাম। এরপরে আমরা পড়ছিলাম কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক হচ্ছে 1206 খ্রিস্টাব্দে সিংহাসনে বসছেন। কুতুবুদ্দিনের নিজেকে একটা উপাধি দিয়েছিলেন, সেটা হচ্ছে সুলতান। এটা নিজেকে তিনি দিয়েছিলেন, ঠিক আছে। কুতুবুদ্দিন আইবকের সঙ্গে সঙ্গে দাস বংশের শুরুয়াত হলো, এটা আমরা জানি। তো কুতুবুদ্দিন আইবক নিজে কিন্তু একজন খুব ভালো মানুষ ছিলেন। তিনি মাত্র 4 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু তিনি কি করেছিলেন বলো? তিনি প্রচুর পরিমাণে দান করতেন। সেই জন্য তাকে লক্ষদাতা বা লাখ বকশ বলা হয়।
এইটা প্রশ্ন আসে, ঠিক আছে। এবং তিনি নিজেকে মালিক বা সিফা সালর বলেন, সেই জন্য তার নামটাকে একসঙ্গে যদি উপাধি বলা হয় অনেক সময় বলে থাকে যে মালিক লাখ বকশ, অর্থাৎ মালিক বা সিফা সালর এবং লাখ বকশ এই দুটোই বা লক্ষ্যদাতা এই দুটো কিন্তু তার ছিল উপাধি। তারপরে আমরা চলে যাচ্ছি যে তিনি একটি প্রাসাদ তৈরি করেছিলেন, যে প্রাসাদটার নাম আমাদের যা সকলেই জানি সেটা হচ্ছে কুতুব মিনার। কুতুব মিনারের কাজ কিন্তু তিনি শুরু করেছিলেন, যদিও তিনি শেষ করতে পারেননি। শেষ করেছিলেন হচ্ছে তারই পরবর্তী রাজা, তার জামাতা, তিনি হচ্ছেন ইলতুৎমিশ। তো সেটা ইলতুৎমিশের সময় পড়ব। আমরা দেখলাম যে কুতুবউদ্দিন কুতুব মিনারে শুরু করেছিলেন কে? আমাদের কুতুবউদ্দিন আইবক। এবং কার নাম অনুসারে? তিনি কি তাহলে নিজের নাম অনুসারেই কুতুব মিনারের প্রতিষ্ঠা করলেন? মোটেও নয়। তিনি যার নাম অনুসারে শুরু করেছিলেন তিনি হচ্ছেন একজন সুফি সন্ত, যার নাম হচ্ছে কুতুবউদ্দিন কাকি বা কুতুবউদ্দিন কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বা কুতুবউদ্দিন কাকি। এই যে সুফি সন্ত তার নাম অনুসারে তিনি কিন্তু এই কুতুব মিনার শুরু করেছিলেন। তারপরে তিনি বেশ কয়েকটা মসজিদ তৈরি করেছিলেন, সেটা হচ্ছে যেমন আড়াই দিন কা ঝোপড়া, কোয়াতুল ইসলাম। এই কোয়াতুল ইসলাম ছিলেন ভারতবর্ষের প্রথম মসজিদ বলতে পারো, প্রথম মসজিদ হচ্ছে কোয়াতুল ইসলাম, যেটা প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক। তারপরে অবশ্য তিনি 1210 সালে চৌঘন অথবা যে ঘোড়ার পিঠে যে খেলা হয় যেটা পোলো, চৌঘন বা পোলো নামে পরিচিত, সেখানে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে কিন্তু মৃত্যুবরণ করছেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবকের যে কোর্ট পোয়েট ছিল বা কোর্ট হিস্টোরিয়ান ছিলেন তার নাম হচ্ছেন হাসান নিজামি, এবং তার লেখা বই হচ্ছে তাজ উল মাসুর। হাসান নিজামি, মনে রাখতে হবে ইনি কিন্তু মোহাম্মদ ঘুরির সময় ভারতে আসেন। হাসান নিজামি কিন্তু মোহাম্মদ ঘুরির সময় ভারতে আসেন এবং কুতুবউদ্দিন আইবকের সভাতে তিনি ছিলেন, এবং তার লেখা বইয়ের নাম হচ্ছে তাজুল মাসুর। নেক্সট আমরা চলে যাচ্ছি ইলতুৎমিশের ক্ষেত্রে। ইলতুৎমিশ অ্যাকচুয়ালি ছিলেন কুতুবউদ্দিনের জামাতা। অ্যাকচুয়ালি প্রথম বয়সে তিনি ছিলেন কুতুবউদ্দিনের কৃতদাস এবং তারপরে তিনি হয়ে গেছেন তার জামাতা। কিন্তু তিনি কুতুবউদ্দিনের পরে শক্তিশালী রাজা বলতে গেলে ইলতুৎমিশকে বলতে হয়। কিন্তু যদি কেউ বলে যে কুতুবউদ্দিনের পরে সিংহাসনে কে বসেছিলেন, তাহলে কিন্তু ইলতুৎমিশ হবে না। কুতুবউদ্দিনের পরে সিংহাসনে বসেছিলেন আরাম শাহ, যদিও তিনি মাত্র কয়েক মাসই ছিলেন সিংহাসনে, তিনি ছিলেন অকর্মণ্য। সেই জন্য তার জামাতা ইলতুৎমিশ 1211, এইটা মনে রাখবে, 1211 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন। কুতুবউদ্দিন আইবক মারা যাচ্ছেন 1210-এ, কিন্তু তারপরে সিংহাসনে বসেন আরাম শাহ। কে? আরাম শাহ। আরাম শাহর পরে কুতুবউদ্দিনের জামাতা 1211-তে বসছে ইলতুৎমিশ। দিস ইজ ইম্পর্টেন্ট। ইলতুৎমিশের আসল নাম ছিল শামসুদ্দিন আলতামাশ। ইলতুৎমিশের আসল নাম শামসুদ্দিন আলতামাশ, ঠিক আছে। তার সময় বিখ্যাত যুদ্ধ যেটা হয়েছিল সেটা হচ্ছে তরাইনের তৃতীয় যুদ্ধ। তরাইনের তৃতীয় যুদ্ধ তিনি কিন্তু সিন্ধ প্রদেশের যে রাজা তাজউদ্দিন ইলদুদ, একে কিন্তু পরাজিত করেন 1215 খ্রিস্টাব্দে, ঠিক আছে। ইলতুৎমিশ থেকে যেটা পড়বো সেটা হচ্ছে ইলতুৎমিশের সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা। ইলতুৎমিশের সময় বিখ্যাত মঙ্গল নেতা চিঙ্গিস খা 1221 খ্রিস্টাব্দে সাল সহ মুখস্থ করব। 1221 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন, কিন্তু তিনি পাঞ্জাব এবং সিন্ধু লুট করে ফিরে যান। কারণ অ্যাকচুয়ালি খিবাত যে রাজা ছিলেন জালালউদ্দিন মঙ্গোপার্নি, সেই জালালউদ্দিন মঙ্গোপার্নিকে তিনি ইলতুৎমিশ প্রথমে আক্রমণ করেন এবং জালালউদ্দিন মঙ্গোপার্নি সেখান থেকে পালিয়ে যান, এবং সেই জন্য চেঙ্গিস খা করে কি যে জালালউদ্দিন মঙ্গোপার্নির পিছু নেন, এবং জালালউদ্দিন মঙ্গোপার্নি ইলতুৎমিশের কাছে আসে দিল্লি আজমিরে, এসে বলে যে তাকে স্থান দিতে। কিন্তু ইলতুৎমিশ ছিলেন খুব বুদ্ধিমান মানুষ, তিনি বুঝতে পারেন যদি জালালউদ্দিন মঙ্গোপার্নিকে তিনি দিল্লিতে আশ্রয় দেন তাহলে কিন্তু চেঙ্গিস খা তাকেই আক্রমণ করবে, এবং চেঙ্গিস খা এতটাই দুর্ধর্ষ ছিল যে তার ভয়ে কিন্তু বুদ্ধি করে কিন্তু ইলতুৎমিশ জালালউদ্দিন মঙ্গোপার্নি তাকে দিল্লিতে আশ্রয় দেননি। এমতো অবস্থায় জালালউদ্দিন মঙ্গোপার্নি পালিয়ে যান পারস্যের দিকে, এবং সেই জন্য চেঙ্গিস খাও কিন্তু জালালউদ্দিন মঙ্গোপার্নির পিছু নিয়ে চলে যায় এবং
দিল্লি বা আজমির আক্রমণ করেনি। নেক্সট দেখতে পাবো ইলতুৎমিশ ছিলেন এমন একজন খলিফা, এমন একজন রাজা যাকে বাগদাদের খলিফা কিন্তু সুলতানি আজম উপাধি দিয়েছিলেন। ইলতুৎমিশের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তিনি দুটো মুদ্রা চালু করেছিলেন। একটা হচ্ছে টঙ্কা, যেটাকে আমরা বাংলায় বলছি টঙ্কা, আর একটা হচ্ছে জিতল। টঙ্কাটা ছিল সিলভারের আর জিতলটা ছিল কপারের। জাস্ট এইটুকু আমাদেরকে জানতে হবে। তারপর তিনি 40 চক্র বা 40 শাহ, যেটাকে তুর্কান ই চেহেলগান বলা হয়, এইটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এটা আসলে কি, অ্যাকচুয়ালি 40 জন মেম্বার থাকবে, 40 জন মেম্বার থাকবে যারা সুলতানকে শাসন ব্যবস্থায় সহায়তা করবে। এই জন্য একটা 40 চক্র বা তুর্কানি চেহেলগান তৈরি করবেন, যদিও এরাই তার পরবর্তীতে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। দেখো, এটা তো বলেই দিয়েছিলাম যে ইলতুৎমিশ কুতুব মিনারের নির্মাণ সমাপ্ত করবেন। তারপরে ইলতুৎমিশকে কি বলা হয় বলো, যে গ্রেটেস্ট কিং অফ দ্য স্লেভ ডিনাস্টি, মানে এই যে দাস বংশ তাদের সব থেকে গ্রেটেস্ট রাজা বলা হয় ইলতুৎমিশকে, অর্থাৎ দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে। ঠিক আছে, ইলতুৎমিশ দেখো ইকতা প্রথা প্রচলন করেছিলেন। ইকতা প্রথাটা কি? ইকতা প্রথা হলো যে বেতন না দিয়ে, কাউকে বেতন না দিয়ে একটা জমি দিয়ে দেওয়া, জমি দিয়ে দেওয়া, যে এই জমি থেকে যা ইনকাম হবে সেটা তোমার, এই জমিটা তোমাকে দিয়ে দিলাম, এই জমির রাজস্ব তোমার, তার বদলে তুমি আমার হয়ে কাজ করবে। এই হচ্ছে ইকতা প্রথা, ব্যাস। তারপরে ইলতুৎমিশ থেকে আর কিছু পড়ার নেই তোমাদের। ইলতুৎমিশের মৃত্যুর পর সিংহাসনে বসেন কে? ইলতুৎমিশের মৃত্যুর পর সিংহাসনে বসেন ইলতুৎমিশের পুত্র রুকনুদ্দিন ফিরোজ শাহ। তিনি অত্যন্ত দুর্বল এবং অপদার্থ ছিলেন, এই জন্য তারপরে তার সিংহাসনে যে বসেন ইলতুৎমিশের মেয়ে রাজিয়া 1236 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন, মধ্যযুগের একমাত্র মহিলা যিনি পর্দা প্রথা থেকে বেরিয়ে এই বর্ম পরিধান করেছিলেন, অর্থাৎ রাজাদের যে পোশাক, এটা কিন্তু তিনি পরিধান করেছিলেন। 1236 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি একজন মহিলার আন্ডারে কাজ করতে হবে এই ভেবে যে বাকি যে 40 চক্র লোক ছিল তারা কিন্তু সুলতানা রাজিয়াকে একদমই পছন্দ করেনি, তারা কিন্তু তাকে বন্দি করে দেয় জেলের ভিতর। কিন্তু সুলতানা রাজিয়াও একজন বুদ্ধিমান মহিলা ছিলেন, তিনি করেন কি, ওই 40 চক্রেরই একজন যার নাম হচ্ছে আলতুনিয়া, এই আলতুনিয়াকে সঙ্গে রিলেশন করেন এবং আলতুনিয়ার সঙ্গে বিবাহ করেন। বিবাহ করার ফলে সে কিন্তু আবার জেল থেকে বেরিয়ে রাজা হয়ে যান। কিন্তু তখন তার পরবর্তীতে এই আলতুনিয়া এবং রাজিয়া দুজনকেই কিন্তু হত্যা করে আমাদের এই 40 চক্র, এবং তাদেরকে হত্যা করা হয় যে জায়গাটার নাম, সেটার নাম হচ্ছে কৈথাল। হরিয়ানা রাজ্যের কৈঠাল নামক জায়গাতে তাদের দুজনকে কিন্তু বিহিডেড করা হয়। নেক্সট আসছে সুলতানা রাজিয়ার পরে আমরা যে সিংহাসনে বসছে তার নাম হচ্ছে বাহারাম শাহ। কার পরে কে সিংহাসনে বসছে এইগুলো খাতায় পরপর নোটস করে পড়ে নেবে। বাহারাম শাহ কিন্তু সিংহাসনে বসছে। বাহারাম শাহর পরে তার পুত্র রুকনুদ্দিন ফিরোজ সিংহাসনে বসছেন। রুকনুদ্দিন ফিরোজ পুত্র আলাউদ্দিন মাসুদ শাহ। তাহলে দেখো কে কার পরে সিংহাসন বসছে, তাহলে সুলতানা রাজিয়া বসলো, সুলতানা রাজিয়ার পরে সিংহাসনে বসছে বাহারাম শাহ, তারপরে রুকনুদ্দিন ফিরোজের পুত্র আলাউদ্দিন মাসুদ শাহ সিংহাসনে বসছেন। মাসুদ শাহর পর ইলতুৎমিশের কনিষ্ঠ পুত্র নাসিরউদ্দিন মুহাম্মদ সিংহাসনে বসেন। নাসিরউদ্দিন মুহাম্মদ সিংহাসনে বসেন, কিন্তু তিনি দরবেশের মতো জীবনযাপন করতেন, তার জন্য তাকে অনেক সময় দরবেশ রাজাও কিন্তু বলা হয়ে থাকে। তাহলে দরবেশ রাজা কাকে বলা হয়? দরবেশ রাজা বলা হয় আমাদের নাসিরউদ্দিন মুহাম্মদ বা ইলতুৎমিশের কনিষ্ঠ পুত্রকে বলা হয়। এবং এই নাসিরউদ্দিন মুহাম্মদকে হত্যা করছেন কে? হত্যা করছেন না, অ্যাকচুয়ালি মারা যাচ্ছেন নাসিরউদ্দিন মুহাম্মদ। তারপরে তার সিংহাসনে বসছেন তারই শ্বশুর এবং প্রধানমন্ত্রী উলুগ খা। ঠিক আছে, তো নাসিরউদ্দিন মুহাম্মদের মৃত্যুর সঙ্গে সঙ্গে ইলতুৎমিশের যে বংশ, সেই বংশের কিন্তু পতন ঘটে, অর্থাৎ ইয়ামিনী বংশ বা মামলুক বংশর কিন্তু এটাকে বলা হচ্ছে মামলুক বংশ। এই মামলুক বংশের কিন্তু
পতন ঘটে যায়। ওকে, তাহলে নাসিরউদ্দিন মোহাম্মদের পরে যিনি সিংহাসনে বসছেন তিনি হচ্ছেন তারই শ্বশুর ও প্রধানমন্ত্রী উলুগ খাঁ। তিনি কিন্তু উলুগ খাঁ নামে বসেননি, তিনি যে নামটি নিয়েছিলেন তার নাম হচ্ছে গিয়াসুদ্দিন বলবন। তাহলে গিয়াসুদ্দিন বলবনের আসল নাম কি ছিল? উলুগ খাঁ। গিয়াসুদ্দিন বলবন ছিল অত্যন্ত স্বেচ্ছাচারী মানুষ। নৃশংস অত্যাচার ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের মাধ্যমে বলবন শক্তি প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ আমরা বলতে পারি তিনি সেই বিক্সমার্কের পুরনো যে পলিসি ছিল, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, এইটা কিন্তু নিয়েছিলেন কে? গিয়াসুদ্দিন বলবন ওরফে উলুগ খাঁ। 40 চক্র জন্যই যে সবাই 40 চক্র যে একটা বিশেষ ক্ষমতা পেয়ে যাচ্ছিল, তার সেই জন্য তিনি করলেন কি 40 চক্রের উচ্ছেদ ঘটান। তাহলে সিংহাসনে বসে প্রথম তিনি যে কাজটি করলেন সেটাই হচ্ছে 40 চক্র যেটা ছিল, যেটা সবসময় এরা কী করতো, চক্রান্ত করতো সুলতানের বিরুদ্ধে, সেই জন্য 40 চক্রের কিন্তু তিনি উচ্ছেদ করেন। এবং তিনি নিজেকে মনে করতেন যে তিনি ঈশ্বরের প্রতিনিধি। তিনি মনে করতেন যে তিনি শ্যাডো অফ গড অর ভাইস রেজেন্ট অফ গড অন আর্থ, যেটাকে আমরা জিল ইলাহি বলে থাকি। ঠিক আছে, তারপরে তিনি কি ইন্ট্রোডিউস করেছিলেন? দেখো, হি ইন্ট্রোডিউস ডিভাইন রাইটস অফ কিংশিপ। তাহলে এই জায়গাগুলো কিন্তু স্টার মার্ক, এগুলো কিন্তু পড়ে নেবে। তিনি যে দুটো প্রথা চালু করেছিলেন সেটা হচ্ছে সিজদা এবং পাইবস। সিজদাটা হচ্ছে তোমার রাজসভাতে গিয়ে রাজার সিংহাসনের সামনে গিয়ে সিজদা করতে হবে, এবং পাইবস মানে হচ্ছে এটা পদচুম্বন, এই পাকে কিন্তু চুম্বন করতে হবে, রাজার পায়ে কিন্তু চুম্বন করতে হবে। এইটা হচ্ছে সিজদা এবং পাইবস প্রথা, যেটা একটা ইরানিয়ান সিস্টেম ছিল, এবং এই সিস্টেমটা চালু করেছিল কে? ভারতে গিয়াসুদ্দিন বলবন দাসবংশের গিয়াসুদ্দিন বলবন ওরফে উলুগ খাঁ। এরপর দেখব তিনি আরও কিছু কাজ করেছিলেন, যেমন তিনি নওরাজ ফেস্টিভ্যাল চালু করেছিলেন, খুতবা প্রথা চালু করেছিলেন। আর কি করেছিলেন দেখো, তিনি গুপ্তচর বা দেওয়ানি বারিদ নিয়োগ করেছিলেন। তিনি এক বিশাল সেনাবাহিনী গঠন করেন যার নাম হচ্ছে দেওয়ানি আর্জ। ঠিক আছে, বিশাল সেনাবাহিনী তৈরি করেন যেখানে দেওয়ানি আর্জ বা চিফ মিলিটারি নিয়োগ করেন। তাহলে আমরা দেখব দেওয়ানি বারিদকে নিয়োগ করেছিল গিয়াসুদ্দিন বলবন, দেওয়ানি আর্জকে নিয়োগ করেছিল, সেটাও হবে গিয়াসুদ্দিন বলবন। নেক্সট, তিনি মেওয়াটি দস্যুদের আক্রমণ প্রতিহত করেন, বাংলা তুর্গিল খাঁয়ের বিদ্রোহ দমন করেন। ঠিক আছে, এত কিছু করার পরেও দেখো এইসব সত্ত্বে তাকে দাসবংশের অন্যতম প্রধান এবং মহান রাজা বলা হয়, কিন্তু তাকে কিন্তু শ্রেষ্ঠ রাজা বলা হয় না। শ্রেষ্ঠ রাজা বলা হয় ইলতুৎমিশকে, কারণ এনার যে বৈশিষ্ট্য বা সামাজিক যে মেন্টালিটিটা কিন্তু প্রচণ্ড স্বেচ্ছাচারী ছিল। দেখো, তিনি সমকালীন শ্রেষ্ঠ কবি এবং ঐতিহাসিক আমির খসরুর পৃষ্ঠপোষক ছিলেন। তাহলে আমির খসরু কার সময় থেকে ছিল? আমির খসরু, মনে রাখবো আমির খসরু কিন্তু অনেক দিন ভারতে ছিলেন, এবং গিয়াসুদ্দিন বলবন থেকে গিয়াসুদ্দিন তুগলক পর্যন্ত সবার কোর্টে, সবার রাজসভায় কিন্তু এই আমির খসরুকে আমরা পাবো। আমির খসরুর লেখা বইয়ের নাম হচ্ছে তুগলকনামা, এবং আরেকটি হচ্ছে খাজা ইন উল ফুতুহু। এটা কিন্তু আমরা মনে রাখবো। তারপরে দেখো, বলবন যখন মারা গেলেন, বলবন মারা যাওয়ার পরে সিংহাসনে বসছেন কাইকুবাদ সিংহাসনে বসছেন। হি ওয়াজ দ্য লাস্ট স্লেভ সুলতান। যদিও কিছু কিছু বইতে আমরা দেখতে পাবো কাইকুবাদের পরে কায়ুরমাসকে ধরা হয়, কারণ কাইকুবাদের পরে কায়ুরমাস ছিলেন একজন ইনফ্যান্ট, অত্যন্ত বাচ্চা, কয়েক মাস ছিল তার বয়স। এই ইনফ্যান্টকেও কিন্তু হত্যা করেছিল। কে হত্যা করেছিল? তাহলে কাইকুবাদ বা কায়ুরমাসকে হত্যা করেছিল কে? যিনি হবেন এর পরবর্তীতে খলজি বংশের প্রতিষ্ঠাতা, তিনিই কিন্তু আক্রমণ করেন এবং তাদেরকে হত্যা করেন, এবং তার নাম হয় জালালউদ্দিন খলজি। এবং তিনি ফাউন্ড করলেন কি? খলজি ডিনাস্টি, যেটাকে খলজি বিপ্লব বলা হয়ে থাকে। তাহলে আজকে বা এই ক্লাসে এই দাসবংশ পুরোটা শেষ করলাম। এরপরে আমরা খলজি, তুগলক, সৈয়দ এবং লোদি এই বংশগুলো পরপর আমরা পড়ে নেব, যেগুলোতে কিন্তু অনেকটা কম পড়া আছে, যতটা আমরা এই দাসবংশ পর্যন্ত পড়লাম তাতে পেলাম।
নেক্সট ভিডিওটা আজকেই আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, কারণ আজকে যে অফলাইন ক্লাসটা হওয়ার কথা ছিল সেখানে পুরো সুলতানি যুগটা শেষ করার কথা ছিল, কারণ সামনে তোমাদের প্রিলিমস, এবং আমি বলেছিলাম তোমাদেরকে অত্যন্ত বেশি বেশি করে পড়াবো, এবং আমি যে তোমাদেরকে প্রিন্টেড নোটস দিই সেই নোটসটা আমি প্রোভাইড করতে পারছি না প্রিলিমসের জন্য, সেই জন্য আমি বাংলাতে এই হ্যান্ড রিটেন নোটসটা হয়তো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। যদি আর তোমরা কি করবে, এই যে যেগুলো আমি বললাম সেগুলো তোমরা নোট ডাউন করো, সেইগুলো থেকে তোমরা নিজের যে বই আছে সে বইতে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দাগিয়ে আগে এগুলো মুখস্থ করে নেওয়ার পরে পরবর্তীতে আরও অন্য কিছু তোমরা পড়তেই পারো, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এইগুলো যেন 100% ভাবে মনে থাকে, মুখস্থ থাকে। চলো আজকের ক্লাস এইখানেই শেষ করছি।